বাংলাদেশ আদেও কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে কি? শেখ হাসিনা সরে যাওয়ায় কি বড় লস হলো? এখন না, ঠিক সময় হাড়ে হাড়ে বুঝবে দেশটা। ওপার বাংলার সবথেকে বড় কি ক্ষতি হলো জানেন? হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করা এবং হাসিনার দেশ ছাড়া হওয়া। কোটা সংস্কার আন্দোলনের জেরে যা হলো তাতে নতুন বাংলাদেশ গঠন হলেও তা কতটা স্বস্তির হবে সেটা নিয়ে এখনই প্রশ্ন উঠছে। যার সবচেয়ে বড় কারণ, বাংলাদেশের চ্যালেঞ্জিং অর্থনীতি আরও বড় চ্যালেঞ্জের সামনে। এতে অনেকেরই মনে হবে, তাহলে এক সপ্তাহেরও বেশি সময় ধরে যে পরিস্থিতি চলেছে বাংলাদেশে, তাতে যে মোট অর্থনীতির মিনিমাম 50,000 কোটি থেকে ম্যাক্সিমাম 75,000 কোটি টাকার ক্ষতি হয়েছে, এত মানুষের মৃত্যু হয়েছে, এটাই তাহলে সেই সাংঘাতিক লস? কিন্তু অর্থনীতিবিদরা বলছেন, আর্থিক ক্ষতিটাকে প্রাথমিক ক্ষতি ধরে বাংলাদেশকে দীর্ঘমেয়াদী ক্ষতির জন্য তৈরি হতে হবে। কারণ এই পরিমাণ ক্ষতি পুষিয়ে উঠতে বাংলাদেশের কতদিন সময় লাগবে, বা আদেও বাংলাদেশ কাটিয়ে উঠতে পারবে কিনা, সেটা এখনই জোর দিয়ে বলা যাচ্ছে না। যদিও বিশেষজ্ঞদের একাংশের মতে অবকাঠামোগত যেসব ক্ষতি হয়েছে সেগুলো কাটিয়ে উঠতে 6 মাস থেকে 1 বছর, আর ব্যবসায়িক সেক্টরে যা ক্ষতি হয়েছে তা পুষিয়ে উঠতে খুব বেশি সময় লাগবে না। মোদ্দা কথা, টাকার অঙ্কে যে ক্ষতি হয়েছে সেটা ধাপে ধাপে বাংলাদেশ হয়তো পুষিয়ে উঠতে পারবে। কিন্তু এই কোটা সংস্কার আন্দোলনের সহিংসতা, ইন্টারনেট বন্ধ থাকা, আমদানি রপ্তানি বন্ধ থাকা, এই সব মিলিয়ে বাংলাদেশের অর্থনীতিতে যে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে ভবিষ্যতে, তা সামাল দেওয়া যে কঠিন হবে, এটা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার। এবার অনেকেরই মনে হতে পারে যে বাংলাদেশের পোশাক শিল্প থেকে সবচেয়ে বেশি রপ্তানি আয় আসে, তাহলে আগামী দিনে সেই সেক্টর বাংলাদেশকে নিশ্চয়ই সুদিন দেখাবে। আসল ফ্যাক্ট হলো, অনেকেই বলছেন বিদেশি ক্রেতারা অলরেডি রপ্তানি বাজার বদলে ফেলেছেন। সেই সব ক্রেতা বাংলাদেশ ছেড়ে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভিয়েতনাম চলে গেছেন। তাদের ফিরিয়ে আনতে অনেকটা সময় লাগবে, আর এর জন্য বাংলাদেশকে প্রচুর কাঠখড় পোড়াতে হবে। সেক্ষেত্রে যদি এখনই বাণিজ্য, পররাষ্ট্র এবং অর্থ মন্ত্রণালয় এ ব্যাপারে উদ্যোগী না হয়ে স্টেপ না নেয়, তাহলে আপাত দৃষ্টিতে পোশাক খাতকে যতটা নড়বড়ে দেখাচ্ছে বাংলাদেশে, আগামীতে তার চেয়েও বেশি বিপদ বাড়বে। শুধু পোশাক খাত নয়, বিদেশি নানা সংস্থার সঙ্গে কথা বলে বাংলাদেশ বুঝতে পারছে আপাতত কেউই বাংলাদেশকে নিয়ে ইতিবাচক বা পজিটিভ কিছু ভাবছেন না, ভাবার কথাও নয়। সেক্ষেত্রে এতদিন ধরে বহির্বিশ্বে বাংলাদেশ নিজের যে ভাবমূর্তি বা ইমেজ প্রতিষ্ঠা করেছিল, সেটা আবারও নতুন করে তৈরি করতে কতটা সময় লাগবে, বা কি পদক্ষেপ করা যাবে, আদেও সেটা পুনরুদ্ধার করা যাবে কিনা, সেটাই এখন বাংলাদেশের জন্য চাপের বিষয়। চাপ ইউনূসের জন্যও। তিনি এমন একটা সময় দেশের দায়িত্ব নিয়েছেন যখন তার সামনে অনেক বড় বড় কঠিন চ্যালেঞ্জ রয়েছে। একই সঙ্গে এটাও ভুলে গেলে চলবে না, বাংলাদেশের সবচেয়ে বড় ধাক্কা আসবে বৈদেশিক ইনভেস্টমেন্টে। প্রাইভেট খাতের বিনিয়োগ নিয়ে বাংলাদেশকে ভুগতে হবে। যা ঘটেছে বাংলাদেশে, যারা সংঘাতের ওই রূপ দেখেছে, তারা আর যাই হোক বাংলাদেশে ইনভেস্ট করার আগে 100 বার ভাববে। আর বিশেষজ্ঞরা বলছেন, বিশেষ অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামোর পেছনে সরকার যে পরিমাণ বিনিয়োগ বা ইনভেস্ট করেছে, তার বিপরীতে প্রাইভেট বিনিয়োগ না আসলে দেশীয় অর্থনীতি বিপদে পড়বে। এসব হিসেব নিকেশের বাইরে আরেকটা বিষয় কিন্তু থেকে যাচ্ছে। একটা জিনিস তো মানতেই হবে, সরকারের সঙ্গে বাংলাদেশের বড় অংশের জনগণের একটা দূরত্ব তৈরি হয়েছে। ওই দূরত্বের জন্য দেশের মানুষকে রাষ্ট্রের কল্যাণে ইনভলভ করা সরকারের জন্য, মানে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য কঠিন হবে। ফলে যেভাবেই হোক সরাসরি সরকার বা এনজিওর মাধ্যমে জনগণের সঙ্গে এই দূরত্ব ঘোচাতে না পারলে বিপদ আগামী দিনে আরও বাড়বে। অতএব শুধু অর্থনৈতিক ক্ষতি না, সব দিক থেকে লস করেছে বাংলাদেশ। একসময় উন্নয়নের ধ্বজা ওড়ানো ওপার বাংলার বুকে এখন অর্থনীতির পাশাপাশি শান্তি প্রতিষ্ঠা হবে কিভাবেই বা ঘটবে উন্নয়ন? আদেও কি জিনিসপত্রের দাম কমার বালাই হবে? মানুষ চাকরি পাবে? বৈদেশিক ইনভেস্টমেন্টের সম্ভাবনাগুলো নষ্ট হলে অর্থনীতির ভিত আদেও কি স্ট্রং থাকবে? আদেও কি বর্তমান সরকারের উপর মানুষের ভরসা কখনো বাড়বে? প্রশ্ন অনেক, উত্তর অধরা। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল। শেয়ার মার্কেটে চক্রব্যূহে ঢুকে পড়েছেন, অথচ জানেন না কিভাবে এই চক্রব্যূহ থেকে বেরোবেন। সবাই তো মার্কেটে এন্ট্রি নেওয়ার কথা বলে, কিন্তু কখন কিভাবে মার্কেট থেকে এক্সিট নেবেন সেটা কিন্তু কেউ বলে না, না বলবেও না। কারণ নতুন ট্রেডাররা তো অন্যদের কাছে টাকা আয় করার যন্ত্র। হ্যাঁ, এটাই বাস্তব। দয়া করে শেয়ার মার্কেট শেখার নাম করে হাজার হাজার টাকা আর জলাঞ্জলি দেবেন না প্লিজ।
আগে শিখুন মার্কেট সাইকোলজি, মার্কেটের চরিত্র, রিস্ক ম্যানেজমেন্ট এবং স্মার্ট মানি কনসেপ্ট। এই 4টে বিষয় শিখতে পারলেই শেয়ার মার্কেট থেকে ধারাবাহিকভাবে উপার্জন করা সম্ভব। হ্যাঁ, 100% সম্ভব। কিভাবে সম্ভব জানতে হলে আজই রেজিস্টার করুন মার্কেট সাইকোলজি ওয়েবিনারে। আর হ্যাঁ, মার্কেট সাইকোলজি জানা না থাকলে লস কিন্তু হবেই হবে, হতে বাধ্য। তাহলে আর সময় নষ্ট করছেন কেন? নিচে দেওয়া ডেসক্রিপশন ও কমেন্ট সেকশনে দেওয়া গুগল ফর্ম থেকে রেজিস্টার করুন মার্কেট সাইকোলজি ওয়েবিনারে।